সবাইকে স্বাগতম। আমি এবার একই প্রবলেমটা অনেক সহজভাবে সলভ করব। প্রবলেমটা ছিল, আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি। এই প্রবলেমটায় আমরা বলেছিলাম যে আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, বস্তুটার ভর m⁻⁴, আর এর উপর f⁻⁴ বল প্রয়োগ করায় এর ত্বরণ ছিল a⁻⁴। এরপর আমরা বলেছিলাম যে আমরা একই বল প্রয়োগ করছি একটা ভরের সন্নিবেশের উপরে। এখানে একটা ভর m⁻⁴ আর একটা হলো m⁻⁴। এক্ষেত্রে ত্বরণ হচ্ছে a⁻⁴ এর 1/5। আমরা সবগুলো ভেরিয়েবলের মান বের করেছিলাম। আপনি সংখ্যা ব্যবহার করে এই ধরনের প্রবলেম করতে পারেন, এভাবে বিষয়টা সহজে বোঝা যায়, কিন্তু বাস্তবে সেটা ঠিক কিনা সেটা যাচাই করাটা ভালো। আর বেশিরভাগ সময় আপনি এত সব ভেরিয়েবলের ঝামেলায় না গিয়েই প্রবলেমটা সলভ করতে পারবেন। তাহলে আমি এখানে কিছু সংখ্যা ধরে নিই। আমি ধরে নিচ্ছি যে f⁻⁴ সমান হলো 10 নিউটনস, m⁻⁴ সমান ধরে নিচ্ছি 2 কিলোগ্রামস। তাহলে a⁻⁴ সমান হবে 10 ডিভাইডেড বাই 2, কারণ বল সমান ভর গুণ ত্বরণ। এখানে ত্বরণ হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এখন এক্ষেত্রে এবারও বল হবে 10 নিউটনস, এটা হবে 10 নিউটনস। 1/5 a⁻⁴ সমান হবে 1/5 গুণ 5 বা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাদেরকে নতুন ভরটার মান বের করতে হবে। আমরা কিভাবে এটা করব? এখানে বল দেয়া আছে 10 নিউটনস, এটা সমান হবে ভর দুইটার সমষ্টি। তাহলে m⁻⁴ যোগ m⁻⁴, m⁻⁴ মান হলো 2 কিলোগ্রামস, গুণ ত্বরণ, তাহলে গুণ 1/5 অফ a⁻⁴, যেটা হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পাওয়া যায় এটা 1, এটা নিয়ে চিন্তা না করলেও চলবে। তাহলে আমরা পাবো 10 সমান, এখানে সব কিছু একই এককে আছে তাই আমরা এককগুলো বাদ দিয়ে দিতে পারি। a সমান m1 যোগ 2, তাহলে আপনি পাবেন m1 সমান 8। তাহলে এবারও আপনি যদি m⁻⁴ আর m⁻⁴ এর অনুপাত জানতে চান, তবে এখানে এগুলোর মান বসান। m⁻⁴ হলো 2 কিলোগ্রামস, m⁻⁴ হলো 8 কিলোগ্রামস, তাহলে অনুপাত হলো 1/4। আশা করি এটা আপনাদের কাছে কিছুটা সহজ লেগেছে। এবার আরেকটা প্রবলেম করা যাক। এসব আমি মুছে দিচ্ছি। উপস, কালো রং নিতে হবে। আমি আশা করছি পরের প্রবলেমটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। ধরে নিচ্ছি একজন স্কাই ডাইভার আছে, সে স্কাই ডাইভিংয়ের অবস্থায় আছে, সে ভূমির দিকে পড়ছে। আমরা ধরে নিচ্ছি যে তার ভর হলো 70 কিলোগ্রামস, তার ভর সমান হলো 70 কিলোগ্রামস। ধরলাম যে তার প্রান্তবেগ হলো 120 মাইলস পার আওয়ার, তাহলে সে নিচের দিকে যাচ্ছে 120 মাইলস পার আওয়ার বেগে। এটা আসলে সঠিক, আমি স্কাই ডাইভিং করেছি। 120 মাইলস পার আওয়ার আপনি মজা করে সহজে এটাকে মেট্রিক সিস্টেমে রূপান্তরিত করে নিতে পারেন, কিন্তু আমি এটা করে নিচ্ছি। এরকম একটা ধারণা নিয়ে রাখা ভালো যে আপনি যখন স্কাই ডাইভিং করবেন তখন প্যারাসুট খোলার আগে আপনি কত দ্রুত গতিতে পড়তে থাকবেন। এটা সমান প্রায় 53.6 মিটার্স পার সেকেন্ড। আমি এটা ইউনিভার্সিটি অফ অরিগনের ওয়েবসাইট থেকে নিয়েছি। যাই হোক, তারা জানতে চাইছে যে বাতাসের বাধার কারণে এই স্কাই ডাইভারের উপর কত বল প্রযুক্ত হচ্ছে। আমি প্রথমে কয়েকটা জিনিস পরিষ্কার করে নিচ্ছি। 120 মাইলস পার আওয়ার এটা হলো স্কাই ডাইভারের টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তবেগ। আপনি যদি না জানেন যে প্রান্তবেগ কী, তবে আমি এখন সেটা আপনাদের বলছি। আপনি যখন একটা বিমান থেকে পড়বেন তখন অনেক বায়ু আপনাকে ঠেলবে, আপনি অনেক বাতাসের বাধার সম্মুখীন হবেন। বাতাসের কারণে আপনার উপর ঘর্ষণ কাজ করবে এবং আপনার গতি কমে যাবে। আপনি এটা অনুমান করতে পারেন যে এভাবেই প্যারাসুট কাজ করে। এটার কারণে অনেক বেশি বাতাসের বাধা তৈরি হয় আর এই জন্যই আপনার গতি কমে যায়। তাহলে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তবেগ হলো এমন একটা বেগ, আপনি যে বেগের চেয়ে বেশি বেগে নিচে পড়তে পারেন না। তাহলে এটা এমন একটা বেগ যে বেগে পৌঁছালে ত্বরণ থেমে যায়, অথবা এটা এমন একটা বেগ যার চেয়ে বেশি বেগে আপনি যেতে পারেন না। আর এরকম ঘটনা ঘটে আসলে বাতাসের বাধার কারণে। তাহলে প্রান্তবেগের ক্ষেত্রে আপনার ত্বরণ 0, ত্বরণ সমান 0। তাহলে আমরা জানি যে এক্ষেত্রে বাতাসে প্রযুক্ত বল, আমরা এটাকে বাতাসের বলও বলতে পারি। আমরা জানি যে এরকম ক্ষেত্রে বাতাসের প্রযুক্ত বল ঠিক অভিকর্ষজ বলের সমান হবে, অভিকর্ষজ বলের সমান হবে। কিভাবে আমরা এটা জানি? কারণ এই লোকটা আর ত্বরণ লাভ করছে না, সে যখন প্রান্তবেগে পৌঁছায় তখন সে খুবই দ্রুত গতিতে চলে।
এই বিন্দুর আগ পর্যন্ত সে ত্বরণ লাভ করতে থাকে। সে যত বেশি ত্বরান্বিত হয়, অর্থাৎ সে যত বেশি দ্রুত পড়তে থাকে, বাতাস তার উপর তত বেশি বাধা দিতে থাকবে। একটা পর্যায়ে এসে বাতাসের বাধা এত বেশি হয়ে যায় যে তার আর ত্বরণ থাকে না। তার তখনকার বেগটাই হলো প্রান্তবেগ। প্রান্তবেগের ক্ষেত্রে বাতাসের প্রযুক্ত বল সমান হয় অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল কত? অভিকর্ষজ বল হলো লোকটার ওজন। তাহলে অভিকর্ষজ বল হবে লোকটার ভর, যেটা হলো 70 কিলোগ্রামস, এককটাই ঠিকই আছে 70 কিলোগ্রামস, গুণ অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ হলো প্রায় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রায় এটা হিসাব করার জন্য ক্যালকুলেটর বের করছি। 70 গুণ 9.8 সমান হলো 686। তাহলে এটা সমান হলো 686 নিউটনস। এবার প্রশ্নের দ্বিতীয় অংশটা অনেক ইন্টারেস্টিং। এবার যদি এই স্কাই ডাইভার তার হাত গুটিয়ে নেয় আর তার শরীর নিচের দিকে লক্ষ্য করে রাখে, এক্ষেত্রে স্কাই ডাইভারকে দেখতে এরকম লাগবে। সে তার হাত গুটিয়ে রাখছে আর তার শরীর নিচের দিকে তাক করে রাখছে। এবার সে আসলেই ডাইভ দিচ্ছে। তাহলে এবার তার প্রান্তবেগ বেড়ে গিয়ে প্রায় 180 মাইলস পার আওয়ার বা 80.5 মিটার পার সেকেন্ড হতে পারে। তার এটা দিয়ে দিয়েছে। আমরা অবশ্যই এটা বের করতে পারতাম। তাহলে সে এবার আরও অনেক দ্রুত গতিতে যাচ্ছে। আগের বারের চেয়ে সে এবার প্রায় 30% বেশি দ্রুত গতিতে যাচ্ছে। সে অনেক দ্রুত যাচ্ছে। কেন এমন হচ্ছে? কারণ সে এবার অনেক বেশি অ্যারোডাইনামিক। আমরা পরে চাপ নিয়ে আরও কথা বলবো, কিন্তু আপনাদের আমি এখানে একটা স্বচ্ছ ধারণা দিচ্ছি। আপনার শরীর যখন এরকমভাবে আছে, তখন আপনার শরীরের উপরের দিকে অনেক বায়ু চাপ দিচ্ছে। আপনার শরীরের অনেক এলাকা বাতাসে উন্মোচিত থাকছে। কিন্তু আপনি যখন ডাইভ দিচ্ছেন, যেমনটা এই স্কাই ডাইভার দিচ্ছে, তার শরীরের খুব কম এলাকা বাতাসে উন্মুক্ত থাকছে। তার মাথাতেই শুধু বাতাস কেটে যাচ্ছে, আর কোথাও নয়। এজন্যই সে অনেক বেশি গতি লাভ করার পর বাতাসের বাধার কারণে প্রযুক্ত বল অভিকর্ষজ বলের সমান হবে। প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে যে যদি স্কাই ডাইভার তার হাত ভেতরের দিকে গুটিয়ে রাখে আর তার শরীর নিচের দিকে তাক করে রাখে, তবে প্রান্তবেগ বেড়ে 80.5 মিটার পার সেকেন্ড বা 180 মাইলস পার আওয়ার হতে পারে। সে যখন এরকম দ্রুতগতিতে চলছে, সেক্ষেত্রে এই স্কাই ডাইভারের উপর বাতাসের বাধার কারণে কত বল প্রযুক্ত হবে? আমি কিছুক্ষণ চিন্তা করি। আপনারা নিজেরাও ভিডিওটা পজ করে চিন্তা করুন। আচ্ছা, ধরে নিলাম এখন আপনি ভিডিওটা আবার প্লে করেছেন। তাহলে আমি বলবো যে এটা একটা ট্রিক কোশ্চেন, কারণ এবারও কিছু স্কাই ডাইভার একটা নতুন প্রান্তবেগে পৌঁছাচ্ছে। সংজ্ঞানুসারে প্রান্তবেগে পৌঁছার পর স্কাই ডাইভারের আর কোনো ত্বরণ থাকছে না। স্কাই ডাইভারের গতি আর বাড়ছে না, কারণ এবার বাতাসের বাধা এত বেশি যে এটা অভিকর্ষজ বলের ঠিক সমান হয়ে যাচ্ছে। তাহলে এবারও বাতাসের বাধা বা বাতাসের বাধার কারণে প্রযুক্ত বল সমান হবে অভিকর্ষজ বল। আর অভিকর্ষজ বল কত? এটা হলো এর ওজন। আমরা আগেই বের করেছি যে এটা হলো 686 নিউটনস। এখন আমি জানি আপনারা এরকমটা চিন্তা করছেন যে এর তো কোনো অর্থ বোঝা যাচ্ছে না। সে তো এখন অনেক বেশি গতিতে যাচ্ছে, বাতাস কি তার উপর আরও বেশি বল প্রয়োগ করছে না? আসলে তা নয়। বাতাস এক্ষেত্রেও একই বল প্রয়োগ করছে। সে যদি এই গতিতে চলতো আর সে এরকম ফ্ল্যাট হয়ে থাকতো, তবে আমি আপনাদের সাথে একমত যে বাতাস তার উপর বেশি বল প্রয়োগ করত। কিন্তু এখন যা ঘটছে, সে আবারও এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তার ত্বরণ জিরো, তার গতি এবার আরও বেশি। আপনারা এটা নিয়ে আরেকটু চিন্তা করতে পারেন। সে এখন অনেক বেশি বেগে আছে। উদাহরণস্বরূপ, তার মাথার উপর দিয়ে এবার অনেক বেশি বাতাস যাচ্ছে, কিন্তু বাতাস অনেক ছোট এলাকার উপর চাপ দিচ্ছে, তাই না? আমি এখন চাপের ব্যাপারে এখানে আর বেশি বিস্তারিত কিছু বলছি না, কিন্তু মনে হয় আপনারা বুঝতে পারছেন। এবার যদিও বাতাস এবার অনেক দ্রুত যাচ্ছে, বাতাস এবার অনেক দ্রুত ছোট এলাকার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এর প্রযুক্ত বল একই থাকছে। আমরা এটা জানি কারণ সে এখন আর ত্বরান্বিত হচ্ছে না, সে তার প্রান্তবেগে পৌঁছেছে। একটু চিন্তা করুন, এটা কিন্তু একটা ট্রিক কোশ্চেন, কিন্তু আমার মনে হয় এখান থেকে ত্বরণ, প্রান্তবেগ এসব বিষয়ে ভালো ধারণা পাওয়া যাচ্ছে, আর আপনারা বাতাসের বাধা আর চাপের বিষয়ে ধারণা পাচ্ছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।